প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে তিনি স্বীকার করেন, সর্বশেষ জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক। তবে এজন্য তিনি দোষারোপ করেছেন রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন সরকারকে। সাবেক সিইসি আদালতে আরও জানান, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই ছিল বিতর্কিত। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ডামি নির্বাচন পরিচালনাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে বেলা 12:30টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিএমএম আদালতে আনা হয়। কিছু সময় হাজতখানায় রাখার পর পুলিশ পাহারায় তাকে তোলা হয় এজলাসে। শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক এই সিইসির বিরুদ্ধে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতেরও অভিযোগ আনা হয়। এসব অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের জন্য কাজী হাবিবুল আওয়ালকে 10 দিনের পুলিশ রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতে আওয়াল স্বীকার করেন, রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হওয়ায় 2024-এর নির্বাচন ডামি ইলেকশন হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন, তাহলে সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। কিন্তু উনি যে একটা সাংবিধানিক দায়িত্বে আছিলেন এবং তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই, সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। আদালতের সাবেক এই সিইসি আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রহসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্ভব হলে স্বৈরাচার উত্থানের পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদের উত্থান রুখে দিতেই প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি না থাকার বিষয়ে রাজি হয়েছে বিএনপি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চায় ইইউ। তাদের প্রত্যাশা দ্রুত সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এতে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে হলে নির্বাহী বিভাগকে দুর্বল করা যাবে না, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী ভিত্তি দিতে হবে। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানে কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। আমরা সেই সংস্কার চাই যে এই সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যে এই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক করেন আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে চায়, তবে সেজন্য তারা দ্রুত নির্বাচিত সরকার চায়। দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের গণতান্ত্রিক
প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায়। অনুদান, ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে। তিনি জানান, বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে স্বস্তি প্রকাশ করেছে ইইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী তফসিল ঘোষণার পরেই সমমনা দলগুলোর সাথে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সাথে লিয়াজো কমিটির আলোচনা শেষে তিনি কথা বলেন। বৈঠকে ৩১ দফা বাস্তবায়ন, নির্বাচনের আগে করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, রাষ্ট্র সংস্কার ও গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে সরকারকে সহায়তা করা নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে। নিজেদের ভিতর সম্পর্ক ধরে রাখা, যুগপৎ আন্দোলনের যে শরিকরা আমরা ছিলাম তারা যাতে একই সাথে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারে সোচ্চার ভূমিকা রাখতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা কিভাবে আমাদের এগিয়ে যাব, এখানে নির্বাচনী কর্মকাণ্ড আছে। আগামী দিনগুলোতে নির্বাচন না হওয়া পর্যন্ত আরও তার আগেও কিছু কর্মকাণ্ড আছে। এবং তাছাড়া আমাদের ৩১ দফা বাস্তবায়নের ব্যাপারে যে আমরা ঐক্যবদ্ধভাবে যেটা তৈরি করেছে সবাই মিলে, সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করব। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে, এই আলোচনাগুলো, এই বিষয়গুলো উঠে আসবে এবং সকলের সাথে আলাপ আলোচনা করা হবে। সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় আদালতের উপর কোনো প্রভাব বিস্তার করে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সরকার, মালিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালীদের চাপের মুখে সংবাদ মাধ্যম নিরপেক্ষতা হারাচ্ছে বলে মন্তব্য করেন সাংবাদিক প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর শিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। এতে গণমাধ্যম কর্মীরা তুলে ধরেন তাদের নানা সমস্যার কথা। বাইরের হস্তক্ষেপে সাংবাদিকরা ব্যস্ত। হত্যা মামলায় সাংবাদিকদের গ্রেপ্তার করে জামিন না দেয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। বলেন, হয়রানিমূলক মামলা থেকে সংবাদকর্মীদের অব্যাহতি দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলেছেন ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইজিপি বলেছেন ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি সাংবাদিকদের কথা বলছি, অন্য পেশাজীবীদের কথা না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন নেওয়া হলো না? আমার মনে হচ্ছে সবাইকে একটু নিজের আয়নায় নিজের মুখ দেখা উচিত। গণমাধ্যম বিষয়ক সেমিনার সিম্পোজিয়াম অলস সাংবাদিকতা সৃষ্টি করছে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, অনৈতিক চাহিদা পূরণের ইচ্ছা সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করছে। আপনি যেটাকে মব বলছেন, সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, বলছি এটাকে প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিজ আপনি রাখেন নাই। 28শে জুলাই 2024-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, বলে নাই। এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেসার গ্রুপগুলো তৈরি হচ্ছে। ব্যবসায়িক ফন্দি নিয়ে অতি উৎসাহীরা সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা করছে এমন মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, গণমাধ্যমের উন্নয়ন চাইলে নিজেদের মধ্যে দলাদলি ও কোন্দল থেকে বেরিয়ে আসতে হবে। ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। গণমাধ্যমে পক্ষপাতিত্ব হলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনের কারণে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এদিকে শুক্রবারের মধ্যে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। অন্যথায় শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে কমপ্লিট শাটডাউনের
ঘোষণা তাদের। এর আগে দুপুরে কলম বিরতি কর্মসূচি চলা অবস্থায় এনবিআর ভবন থেকে আন্দোলনকারীদের বের করে দেয় যৌথ বাহিনী। পরে মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে সমাবেশ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মিজান শাহজাহানের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলম বিরতি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুর 12টার দিকে এনবিআর ভবন থেকে আন্দোলনকারীদের বের করে দেয় যৌথ বাহিনী। এ সময় বন্ধ করে দেওয়া হয় এনবিআরের সকল ফটক। পরে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, অর্থ উপদেষ্টা বিসিএস কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন, কিন্তু এই আন্দোলন এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের, অথচ এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে বৈঠকে ডাকা হয়নি। যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। চেয়ারম্যানের অপসারণের আগে আর কোনো আলোচনায় বসতে চান না জানিয়ে তারা বলেন, দাবি মানা না হলে শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে অন্য সব সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। আমাদের এক দফা দাবি অনতিবিলম্বে প্রতি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ চায়। এদিকে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বুধবার পর্যন্ত 3,53,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। কিছুটা তো হ্যান্ডপার হচ্ছে আমাদের যে অনগোয়িং মুভমেন্ট যেটা হচ্ছে সেটার কারণে। তো আমরা সবাই দেশের জন্য কাজ করব। আমাদের মূলত দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা উচিত। যে কোনো সংস্কার করি, যে কোনো আইন করি, যা কিছু করি, ইভেন আন্দোলন করি, সংগ্রাম করি, প্রত্যেকটাই আমাদের নিজেদের জন্য না হয় যদি দেশের জন্য হয়, ইনশাল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ সবার ঐকান্তিক প্রচেষ্টা আমরা দেখতে পাবো। জাতীয় রাজস্ব বোর্ডের আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয় 21 জুন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।